আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। Realme 15 সিরিজের প্রায় সবগুলো ফোনই এবার বাংলাদেশে লঞ্চ হয়েছে। সবগুলোই 5G ভেরিয়েন্টের ফোন এবং 15 Pro দুটো ফোনেরই আমরা রিভিউ করেছি। আজকে আপনাদের নিয়েছিলাম হলো Realme 15T, যেটা অপেক্ষাকৃত 15 এবং 15 Pro থেকে স্লাইটলি কম প্রাইসে একটু লো কনফিগারেশনে এসেছে, বাট স্টিল বেশ শক্তিশালী একটা ফোন যদি আমি প্রাইস হিসাবে চিন্তা করি। বাট ইউজ করতে যে এই ফোনটা আমাদের এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মডেলের বক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটা আমরা ফুল বক্স আকারে পাইনি, সো বক্সের ভিতরে কি কি রয়েছে এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে মোবাইলটার সাথে আপনারা 60 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা বক্সের ভিতরেই থাকবে। তার পাশাপাশি তো জানেন ইউজার ম্যানুয়াল, সিম ট্রেজেক্টর এবং ব্যাক কেস এগুলো তো থাকবেই। যাই হোক, ফোনটা যদি আমি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, ফোনটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ডিসপ্লেতে ওইভাবে কোনো ধরনের কোনো স্টাবলিশড প্রোটেকশন নেই, তবে ব্যাক প্যানেলে যে টেক্সচারটা রয়েছে সেটা অনেকটা উডেন টেক্সচার টাইপের মতো একটা ফিল দেয়, হোয়াইট কালারের। সো আউটডোরে আন্ডার লাইটে কিন্তু ফোনটা দেখতে বেশ ভালো লাগে। আর বক্সি শেপে আসা এই ফোনটার থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 181 গ্রাম। সেই সাথে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হয়েছে। অনেকের কাছে একটু নিচের দিকে হবে বলে মনে হবে, বাট আমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আপনাদেরকে বললাম। তারপর সবচেয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল। সেই সাথে মোবাইলটা আমরা আউটডোরে যখন ইউজ করেছি কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি, একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 4000 নিটস। সেই সাথে মোবাইলটাতে IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। সো আপনি চাইলে এই ফোনটা ডিরেক্টলি পানিতে ভিজিয়ে রাখতে পারবেন, অনেক প্রেসারও পানিতে ভিজাতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তবে রিকোয়েস্ট করবো প্রয়োজন ছাড়া পানিতে ফোন লং টাইম ভিজিয়ে রাখবেন না। দেন এই মোবাইলটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে এবং এই মোবাইলটাতে 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। ফোনটার স্টোরেজ টাইপ হলো UFS 2.2। UI এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, প্রথমে বলবো এই ফোনটাতে অনেক আননেসেসারি অ্যাপস রয়েছে। Realme রিসেন্টলি প্রায় সব ফোনে তাদের এই আননেসেসারি অ্যাপস গুলো ইন্ট্রোডিউস করে ফেলেছে এবং অ্যাপস থেকে অ্যাড আসে। এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল না, বাট এই জিনিসগুলো যদি বাদ দেই, UI যথেষ্ট স্মুথ। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এ আমরা কোনো ধরনের কোনো ডিলে দেখা পাইনি। ইনফ্যাক্ট ক্যামেরা অ্যাপটা তো আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। ওভারঅল UI এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর Realme UI নিয়ে নর্মালি কোনো কমপ্লেইন থাকে না, একটা বিষয় না কনসার্ন থাকে, সেটা হলো র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যুস আছে কিনা। ফোনটা ইউজ করতে যে আমরা র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যুস পাই নাই। ইনফ্যাক্ট আমরা অনেকদিন ধরে ফোনটা ইউজ করতেছি, আমাদের কাছে মনে হয় নাই যে কখনো ল্যাগ করছে বা স্টার্টার দেখা দিয়েছে এই ফোনটার UI থেকে। দেন যদি মোবাইলটা বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল আইআর ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করা যাবে অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। এই মোবাইলের ব্যাটারিটা হলো 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 60 ওয়াটের চার্জার রয়েছে। তবে ফোনটা একবার চার্জ করার পর আমরা 3 দিনের মতো অল ইন অ্যারাউন্ড বেসিক ইউজ করে চার্জ ব্যাকআপ পেয়েছি। বাট যখন আমরা এই ফোনটা টানা ইউজ করেছি, এক্সট্রিম গেমিং, টানা মুভি, টানা ভিডিও দেখেছি, তখন এই ফোনের স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 10.5 ঘন্টার মতো, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। তার এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.57 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে রেজুলেশন হলো 2372/1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 401 PPI। ফোনটা যদি আমি ডিসপ্লের মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে যাই, কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো। HDR10+ এর সাপোর্ট থাকলে আমরা আরেকটু প্রাণবন্ত ফিলটা পেতাম। প্রাইস হিসাবে এটা চাইলে দেওয়াই যেত। কোনো ধরনের কোনো অন্ধকার ফিলটা আমরা এই ফোনটার ভিডিও দেখতে যেয়ে পাইনি। তার পাশাপাশি যদি ডিসপ্লে চিন এবং বেজেলের কথা বলতে চাই, সিমেট্রিক্যাল টাইপ, স্লাইটলি নিচে থেকে চিন একটু মোটা মনে হতে পারে, বাট আমার কাছে ওভারঅল 100% সিমেট্রিক্যাল টাইপই মনে হচ্ছে, অর্থাৎ চারদিক থেকে সমান। তার পাশাপাশি ডিসপ্লেটির উপরে সেন্টারে রয়েছে হলো পাঞ্চল সেলফি ক্যামেরা। যাই হোক, এই মোবাইলটাতে রয়েছে হলো দুইটা ক্যামেরা, ব্যাক প্যানেলে একটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর সেলফি ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের। ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির পারফরমেন্সের কথা বলতে চাই, ছবির কালার ডিটেলস যথেষ্ট ভালো। রেড কালারটাতে আমরা এক্সট্রা একটু কালার বুস্টিং এর দেখা পেয়েছি, তবে কালার অ্যাকুরেসি নিয়ে আমার অনেক বেশি কমপ্লেইন নেই যদি আমি এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে চিন্তা করি। তার পাশাপাশি ছবির শার্পনেস আমাদের কাছে ঠিকঠাক লেগেছে, ওভার শার্পনেসেরও দেখা পাই নাই। তার পাশাপাশি স্যাচুরেশনটাও ওভারঅল যথেষ্ট ভালো ছিল। আর পোর্ট্রেট মোডে
মোটামুটি ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিল এবং এজ ডিটেকশন ঠিকঠাক লেগেছে আমাদের কাছে। সেই সাথে ফোনটা দিয়ে হাইস্ট 1080p ভিডিও শুট করা যায় 60fps এ। আমরা 60fps এ করেছি, যথেষ্ট ভালো ভিডিও আসে, বাট যেহেতু ওএস বা ইআইএস নাই ফোনটাতে, সো ওইভাবে স্টেবল একটা ভিডিও পারফরমেন্স পাই নাই বা রোলিং শাটার জনিত কিছুটা প্রবলেমও পেয়েছি। তবে ফোনটাতে হাইস্ট 4K তে ভিডিও শুট করার অপশন থাকে অ্যাটলিস্ট উচিত ছিল এবং ওএসটা আমার মনে হয়েছে যে মিসিং। যাই হোক, এই ফোনটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরাটা দুর্দান্ত লেভেলে। প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে অনেক ভালো ছবি আসে। তবে হ্যাঁ, কিছু কিছু ছবিতে আমরা স্যাচুরেশনের ঘাটতি পেয়েছি, শার্পনেসটা আবার একটু বেশি পেয়েছি, বাট ওই জিনিসগুলো যদি বাদ দিই ওভারঅল নট ব্যাড, যথেষ্ট ভালো ছবি প্রোভাইড করে। তার পাশাপাশি ফোনটাতে ক্যামেরা টু এপিএস সাপোর্ট রয়েছে, সবচেয়ে চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল ডাইমেনসিটি 6400 ম্যাক্স প্রসেসর, 5G ভেরিয়েন্টের এই প্রসেসরে ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপি হিসেবে মোবাইলটা ছিল মালি G57। মোবাইলটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিং এ এই ফোনটাতে পাবজি গেমসটা প্লে করা যায়। গেমিং এক্সপিরিয়েন্স নট ব্যাড। টাচ সেন্সিটিভিটি অনেক ভালো হওয়ার কারণে টাচ ডিলের দেখা পাইনি, সেই সাথে জাইরো ডিলেরও দেখা পাইনি। তবে একসাথে অনেকগুলো এনিমি কাছাকাছি এসে পড়লে কিছুটা ল্যাগ করে বা অনেক সময় এফপিএস ড্রপ করে পাবজি গেমে, এটা ঠিকঠাক আছে এই প্রসেসর হিসেবে যদি আমি চিন্তা করি। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, খুব একটা হিটিং হয়ে দেখা পাইনি, লং টাইম বেশ স্মুথ গেম প্লে করতে পেরেছি। আপনাদের কাছেও কল অফ ডিউটি গেমস এই ফোনে খেলে ভালো লাগবে। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি কালার অ্যাকুরেসি চেক করার জন্য। গেমিং এক্সপিরিয়েন্স নট ব্যাড, হ্যাপটিক ফিডব্যাক গুলো বেশ ভালোভাবে পাওয়া যায়, অর্থাৎ ভাইব্রেট ফিলটা আমাদের কাছে, গেমের কালারটা অনেক ভাইব্রেন্ট ছিল। সো ওভারঅল অ্যাশওয়ার গেমের গেমিং এক্সপিরিয়েন্স নট ব্যাড। দেন যদি আমি ফোনটা প্রাইসের কথা বলতে চাই, 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 32,999 টাকা। এবার চলুন আমরা জেনে নেই এই ফোনটা ইউজ করতে চাই কি কি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে এবং কি কি বিষয় আমাদের কাছে ভালো লাগেনি। এই মোবাইলের নাম্বার ওয়ান যে বিষয়টা আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার ক্যামেরাটা একটু ভার্সেটাইল হওয়া উচিত ছিল, মানে আরো বেশ কিছু ক্যামেরার অপশন থাকা উচিত ছিল। স্পেশালি যেই বাজেট এসেছে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকা অবশ্যই উচিত ছিল। তার পাশাপাশি মেইন ক্যামেরাতে ওএস থাকা উচিত ছিল, সো দ্যাট আমরা একটু স্টেবল ভিডিও শুট করতে পারতাম। তার পাশাপাশি এই মোবাইলটার ইউআই যথেষ্ট স্মুথ, ল্যাগ দেখা পাই নাই। তবে যে বিষয়টা মেইন সেটা হলো প্রচুর আননেসেসারি অ্যাপস রয়েছে। অনেকদিন ধরে আমরা এটা বলে আসতেছি যে রিয়েলমি নতুন করে এই অ্যাপস এবং অ্যাডস দুটো অ্যাড করেছে, যেটা অ্যাকচুয়ালি খুব একটা প্রিমিয়াম ফিল দেয় না। তার পাশাপাশি যেই বাজেট রেঞ্জে এই ফোনটা এসেছে, ডিসপ্লেতে কোনো না কোনো ধরনের একটা প্রোটেকশন অফিসিয়ালি থাকা উচিত ছিল, সো দেন লং টাইম ইউজ করতে গেলে আমরা একটু শান্তি পেতাম, মানে হাতে থেকে পড়লে হয়তো বা তো সহজে ক্র্যাক বা স্ক্র্যাচ পড়তো না। এনিওয়েজ, আমি যদি এই জিনিসগুলো বাদ দিই, আমার কাছে নাম্বার ওয়ান যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ব্যাক প্যানেলের এই যে টেক্সচারটা রয়েছে, এটা আমার কাছে বেশ স্টাইলিশ মনে হয়েছে। পার্সোনালি আমি বক্সি শেপ ফোন পছন্দ করে থাকি, সো ওই হিসাবে ফোনটা বেশ হ্যান্ডি মনে হয়েছে, বিকজ এটা সাইজ কিন্তু 6.57 ইঞ্চি সাইজের ডিসপ্লে, সো অনেক বড়ও না আবার অনেক ছোটও না, সো কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় হ্যান্ড গ্রিপ করে। সেই সাথে ফোনটার থিকনেসও ঠিকঠাক আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, কালার টোনটা অনেক অ্যাকুরেট। তবে হ্যাঁ, HDR10+ এর সাপোর্ট থাকা উচিত ছিল। আর ভিডিও টিডিও দেখে মিডিয়া কনজিউম করে অনেক ভালো লেগেছে। 7000 mAh ব্যাটারি হওয়ার কারণে আমরা অল ইন অল বেসিক ইউজ করে প্রায় 3 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। সেই সাথে ফোনটা যদি আমি ক্যামেরা এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, আমাদের কাছে যথেষ্ট ভালো একটা ক্যামেরা পারফরমেন্স পেয়েছি বলেই মনে হয়েছে। সে সাথে ফোনের গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো। যদি আরেকটু ভালো মানের প্রসেসর দেওয়া যেত, তবে হ্যাঁ প্রাইসও বেড়ে যেত, তবে হয়তো আমি আরেকটু ভালো পাবজি গেমসটা প্লে করতে পারতাম, আরো ভালো স্টেবল FPS পারফরমেন্স পেতাম। বাট স্টিল ইটস গুড এই ফোনে। বাট আমি ভিডিও শেষে একটা কথাই বলবো, সবকিছু ওভারঅল এই ফোনে ঠিকঠাক আছে, মেনে নেওয়ার মতো। তবে এগুলো যদি আমি বাদ দিই, অ্যাটলিস্ট রিয়েলমি ফোনে যে এক্সট্রা অ্যাপস এবং এক্সট্রা অ্যাডস আসে, এই জিনিসটা অ্যাকচুয়ালি স্টপ করা দরকার, বিকজ এইটা লং টাইম ইউজেজে আসলেই একটা মানে প্রিমিয়াম যে ফিলের ব্যাপারটা থাকে, এইটার একটা ল্যাকিংস কিন্তু রয়েই যায়। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে? রিয়েলমি 15T অর্থাৎ রিয়েলমি 15 সিরিজের থার্ড মোবাইলটা, যেটা আবার 5G ফোন, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।